আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, দেখেন আপনাদের সবাইকে আমার ক্লাসে ওয়েলকাম। আসলে আল্লাহর মধ্যে ভালো আছেন, আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অনেক অশেষ শুকরিয়া রহমত যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। তা আমরা আজকে আমাদের ক্লাস শুরু করব। ক্লাসে 9 এর জন্য ব্যাক কোশ্চেন। जी सर আমাদের ট্যাগ কোশ্চেন, আমাদের আজকে পড়ার টপিক হলো ট্যাগ কোশ্চেন। আমরা কি বলতে হয় যে ট্যাগ অর্থ কি? ট্যাগ শব্দ আসলে জুড়ে দেওয়া বা ইংলিশ বলা হয় অ্যাটাচমেন্ট, অ্যাটাচ অথবা অ্যাড, এটাকে বাংলায় বলা হয় জুড়ে দেওয়া, জুড়ে দেওয়া। আর কোয়েশ্চেন অর্থ হলো আস্ক সামথিং। কোয়েশ্চেনস এটা কি বলে? আস্ক সামথিং অর্থ বাংলায় হলো এটা প্রশ্ন বা কোনো কিছু জানা, এটা হলো কোয়েশ্চেন। তাহলে ইংলিশে ট্যাগ কোয়েশ্চেন তাকে বলা হয়, আমরা তাহলে বলতে পারি যে কোনো কথোপকথন বা কোনো বক্তব্যের শেষে যে সমালোচনামূলক একটি ছোট প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলে ট্যাগ কোয়েশ্চেন। আমরা সেটাকে বললাম না ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে। ট্যাগ কোয়েশ্চেন হলো কথোপকথনের সময় বা বক্তব্যের সময় সেন্টেন্সের শেষে যে একটি ছোট সমালোচনামূলক প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমরা সবাই সংখ্যাটা খাতা লিখে নিব। আমি আবার বলতেছি যে কথা বলার সময় বাক্যের শেষে যে সমর্থনসূচক প্রশ্ন করা হয় বা জুড়ে দেওয়া হয় তাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন হলো মূলত দুই প্রকার। ট্যাগ কোয়েশ্চেন মূলত দুই প্রকার। এর দুই প্রকার, যথা শুনে যাবে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন, নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন, তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন কাকে বলে বা এটা কি? আমরা যদি ট্যাগ কোয়েশ্চেনে যদি কোনো সেন্টেন্সের বা স্টেটমেন্টের অর্থ হয় অ্যাফার্মেটিভ, তাহলে সেই প্রশ্নটা যে স্টেটমেন্টের অর্থ হয় নেগেটিভ, সেই প্রশ্নটা ট্যাগ কোয়েশ্চেন করতে হয় নেগেটিভে। অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা বলতে পারি যে ট্যাগ কোয়েশ্চেন মূলত দুই প্রকার, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন। এবার আমরা আসবো, যেমন আমরা একটা উদাহরণ দিই যে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেনটা কি। You cannot do it, এটা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন হবে can you, এটা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন। আবার আমরা যদি দেখি যে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেনটা সেটা আবার কি হবে, যেমন I can do the sum, তাহলে এটা নেগেটিভ হলে তোমার can't I, এটা হলো নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন। তাহলে আমরা বলতে পারি যে ট্যাগ কোয়েশ্চেন মূলত দুই প্রকার, অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন, নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন। এবার আমরা ট্যাগ কোয়েশ্চেনের কিছু সাধারণ নিয়ম বা রুলস শিখব, যেগুলো আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেন করার সময় অবশ্যই লাগবে। এবং এই ট্যাগ কোয়েশ্চেনটা ইংরেজি গ্রামারের সবচাইতে একটা সহজ টপিক। আমরা এটা যদি ভালো করে করি তাহলে পরীক্ষা অবশ্যই আমরা 5 পেজ পাবো ইনশাআল্লাহ। এজন্য আমরা ট্যাগ কোয়েশ্চেনের যে সাধারণ কিছু রুলস আছে আমরা সেইগুলো একটু পড়ব, দেখব এখন। Common rules of tag question. আমাদের প্রথমে আমরা যে রুলসটা লিখব সেটা হলো ট্যাগ কোয়েশ্চেনের সাধারণত অক্সিলারি ভার্ব দিয়ে করা হয়। ট্যাগ কোয়েশ্চেনটা সাধারণত করা হয় অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা হয়।
ট্যাগ কোশ্চেন করা হয়। এরপর 2 নম্বর রুলস হলো স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ। স্টেটমেন্ট যদি হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ। আবার যদি স্টেটমেন্ট হয় নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। স্টেটমেন্ট নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। ট্যাগ কোশ্চেন ক্ষেত্রে আমরা যদি নট ব্যবহার করি অক্সিলারি ভার্ব প্লাস নট সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে হয়। ট্যাগ কোশ্চেন ক্ষেত্রে আমরা যদি অক্সিলারি ভার্ব প্লাস নট ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব প্লাস নট ব্যবহার করলে সবসময় আমাদেরকে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে হবে। যেমন ক্যান প্লাস নট এটা কন্টিনিউ ভার্ব কান্ট মানে যেটা আমরা বলি যে সংক্ষিপ্ত রূপ। এভাবে উইল প্লাস নট এটা কন্ট্রাকশন ফর্ম হলো ওন্ট। আমাদেরকে সবসময় অক্সিলারি ভার্ব প্লাস নট ব্যবহার করলে সেক্ষেত্রে আমাদেরকে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করতে হবে। এরপরে ট্যাগ কোশ্চেনের পূর্বে সবসময় একটা কমা বসবে অর্থাৎ স্টেটমেন্টের শেষে কমা বসবে আর ট্যাগ কোশ্চেনের শেষে আমাদের একটা কোশ্চেন বোধ চিহ্ন বসবে। ট্যাগ কোশ্চেনের পূর্বে কমা বসে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হয় প্রোনাউন। সাবজেক্ট হয় প্রোনাউন। আর ট্যাগ কোশ্চেনের শেষে আমাদেরকে একটি কোশ্চেন মার্ক ব্যবহার করতে হয়। শেষে একটি কোয়েশ্চেন মার্ক বা সাইন অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হয়। এই সেট ট্যাগ কোয়েশ্চেনের সাধারণ কিছু নিয়ম যেগুলো আমাদেরকে জানতে হবে, না জানলে আমাদের ট্যাগ কোয়েশ্চেন করা সম্ভব হবে না। এরপর আমরা কিছু ট্যাগ কোয়েশ্চেনের যেগুলো আমরা ট্যাগ কোয়েশ্চেন কিভাবে করতে হয় আমরা সেগুলো এখন আস্তে আস্তে শিখবো। ট্যাগ কোশ্চেনটা কিভাবে করতে হয় আমরা সেইগুলো এখন শিখে নিব। আমি আগেই বললাম যে যদি স্টেটমেন্ট হয় অ্যাফার্মেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হয় নেগেটিভ। যেমন we can do the work এটা স্টেটমেন্ট হলো অ্যাফার্মেটিভ। আমরা ট্যাগ কোশ্চেন করতে আমাদেরকে নেগেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে কান্ট, ক্যান প্লাস নট কান্ট, এটা বই লাস্ট হবে কোশ্চেন বোধক চিহ্ন। আবার ট্যাগ কোশ্চেন যদি হয় স্টেটমেন্ট হয় নেগেটিভ তাহলে আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে অ্যাফার্মেটিভ। যেমন we cannot write well এটা ট্যাগ কোশ্চেন করার সময় আমাদেরকে কি করতে হবে অ্যাফার্মেটিভ ফর্ম দিতে হবে। তাহলে এখানে হবে ক্যান উই। যদি স্টেটমেন্ট হয় অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় নেগেটিভ আর যদি স্টেটমেন্ট হয় নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেন হয় অ্যাফার্মেটিভ। এই ফর্মুলা আমাদের করতে হবে। এটা হলো 1 নাম্বার রুলস। এবং 2 নাম্বার রুলসে আমরা গেলে ওখানে দেখতে পাবো
যদি ট্যাগ কোশ্চেনের মধ্যে যদি স্টেটমেন্টের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাল বা ডিড ব্যবহার করতে হয়। যদি স্টেটমেন্টের ভিতরে কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাল বা ডিড ব্যবহার করতে হবে। এটা 2 নাম্বার। যদি স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব না থাকে, অক্সিলারি ভার্ব না থাকে তবে সেই ক্ষেত্রে আমাদেরকে ডু ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে ডু বা ডাজ বা ডিড ব্যবহার করতে হয়। যেমন যদি আমি লিখি এক্সাম্পল I go to mosque। এখানে তো কোনো অক্সিলারি ভার্ব না, এখানে আমরা সাধারণত ডু ডন্ট আই। এখানে আমরা ডু আনলাম। দ্বিতীয় সেন্টেন্সে হি ডাজ দা ওয়ার্ক। এখানে আমাদের ডাজ এর মেইন ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব, এখানে আমরা এখানে ডাজ আনবো কারণ এখানে সাবজেক্ট হলো থার্ড পারসন সিঙ্গুলার আর টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক্ষেত্রে আমরা ডাজ অক্সিলারি ভার্ব ব্যবহার করব। ডাজেন্ট হি আমাদের আটটা কত কি, তাহলে আমরা এই করি he writes a letter। এখানে doesn't he, এখানে আমরা যদি ওখানে দেখি doesn't, এখানে রাইটস এর বাংলাতে এস যোগ আছে, এজন্য আমরা এখানে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে আমরা ডাজ ভার্ব ব্যবহার করলাম, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এরপর হলো ডিড। they went to market। they went to market, তাই এখানে হবে didn't they। এইভাবে আমরা দেখি যদি ট্যাগ স্টেটমেন্টের ভিতরে অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডু ডাজ বা ডিড ব্যবহার করতে হয় ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে। এরপরের নিয়ম হলো যদি স্টেটমেন্ট সেন্টেন্সে সাবজেক্ট হয়, যদি সেন্টেন্সের সাবজেক্ট হয় এভরিবডি, এভরিওয়ান, somebody, someone, anybody, anyone, এগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনের করার ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। সেই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্ট হবে দে। যেমন আমরা যদি এটা উদাহরণ দেই, everybody loves
ফ্লাওয়ার, এখানে আসবে ডন্ট দে, যেহেতু এখানে সাবজেক্ট দে এজন্য আমাদের এখানে ডু নট ব্যবহার করতে হবে, কারণ যে স্টেটমেন্টটা হলো অ্যাফার্মেটিভ আমাদের একটা হবে নেগেটিভে ডু প্লাস নট, আর যে সাথে আমরা দেখে দাঁড়িয়ে যে এর সাথে ডু বসে এজন্য আমাদের ডন্ট দে। এটা আমরা যদি দেখি যে সামওয়ান ক্যান ডু দা ওয়ার্ক, এখানে এটার সাবজেক্ট হবে দে, এবার আমরা কি লিখব কান্ট দে, কান্ট দে। এইভাবে আমরা যদি কোনো সেন্টেন্সে দেখি যে এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এনি বা ওয়ান কোনো সেন্টেন্স সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে দে কে ব্যবহার করব। আমাদেরকে দে প্রোনাউন ব্যবহার করতে হবে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে। শেয়ার করলাম তাও আসছে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করি সেক্ষেত্রে আমাদেরকে সবসময় উইল ইউ সাবজেক্ট হবে ইউ, আর ভার্বের ক্ষেত্রে আমরা আমাদের ভার্বের আনবো উইল। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইম্পারেটিভ সেন্টেন্স এর ক্ষেত্রে ট্যাগ কোশ্চেন করার সময় আমরা সাধারণত বারবার নেগেটিভ ভার্ব উইল এবং সাবজেক্ট হয় ইউ, তার মানে আমরা সবসময় উইল ইউ ব্যবহার করব। ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমরা সবসময় ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে উইল ইউ ব্যবহার করব। যেমন ডু দা ওয়ার্ক, উইল ইউ। আবার যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা শ্যাল ব্যবহার করব। যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব। যেমন লেটস গো আউট for a walk, the second question is shall we, আমরা সাধারণত উই ব্যবহার করব, আর যদি সেন্টেন্সটা লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা শ্যাল উই ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। এরপর পরের রুলস হলো যদি স্টেটমেন্টে নেভার
seldom, hardly, scarcely, few, little, থাকে যদি স্টেটমেন্টে নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল ইত্যাদি থাকে, সেক্ষেত্রে আমরা স্টেটমেন্টটাকে ধরে নিব নেগেটিভ, তাহলে অ্যাকশন হবে অ্যাফার্মেটিভ বা পজিটিভ। আমরা দেখি एग्जांपल যে I have few books, তাহলে আমরা দেখব এটা হ্যাভ I have few books, few মানে হচ্ছে অল্প, তাহলে এখানে নেগেটিভ জন্য আমরা এটা দেব have I। barking dog, seldom bites, এটা দেখতে হবে does it। এভাবে যদি আমরা কোনো সেন্টেন্স দেখি যে নেভার, সেলডম, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল থাকে, সেক্ষেত্রে ওই স্টেটমেন্টকে ধরে নেওয়া হয় নেগেটিভ, তাহলে অ্যাকশন হয় পজিটিভ। এরপর পরে আরেকটা নিয়ম আছে, যদি ট্যাগ কোয়েশ্চনে নাথিং, সামথিং, এনিথিং থাকে, তবে সাবজেক্টকে আমরা ইট হিসেবে ধরি। যদি স্টেটমেন্টে সামথিং, এনিথিং, নাথিং, সামথিং, নাথিং, এনিথিং থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করি। সাবজেক্ট হিসেবে সাবজেক্ট হয় ইট। যদি আমরা উদাহরণ দেই, they have nothing, nothing can save it, তবে can it। এভাবে এরপর লাস্টে আমরা একটা নিয়ম করব, যেখানে স্টেটমেন্ট যদি দেয়ার দিয়ে শুরু হয়, স্টেটমেন্ট যদি দেয়ার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট হয় দেয়ার। স্টেটমেন্ট যদি দেয়ার দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট হয় দেয়ার।
সাবজেক্ট হবে দেয়ার। যেমন there are 4 schools in our village। তাহলে এখানে হবে aren't there, aren't there। অর্থাৎ there দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সেখানে সাবজেক্টকে আমরা there কে সাবজেক্ট ব্যবহার করি। এরপর আছে যদি কোনো সেন্টেন্সে nobody, no one, none, neither, subject হয় they। দেখো সেটা nobody, no one, none, neither ইত্যাদি সাবজেক্ট হলে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টকে দে হিসেবে ব্যবহার করি। সেই ক্ষেত্রে সাবজেক্ট হয় দে, neither হয়, তবে সাবজেক্ট হয় দে, th হয় দে। যেমন no one can win the game। No one can get it, get it। এক্ষেত্রে সাবজেক্ট হবে দে। আমরা আগে দে লিখলাম, can they। এরপর আমাদের সর্বশেষ রুলস হলো যদি সেন্টেন্সে হেড থাকে, হেড যদি কোনো এক্সপ্রেশনে আমরা হেড দেখি এইটার পরে ডি দেয়া, তো সেখানে এটাকে ধরতে হবে হেড অথবা উড। তো আমাদের এখানে রুলস হলো যদি ভার্বটা থাকে ভিত্রি ফর্মে সেক্ষেত্রে আমরা এটাকে হেড ধরবো, আর যদি ভার্ব থাকে মেইন ফর্মে অর্থাৎ ভিয়ন ফর্মে সেক্ষেত্রে আমরা এটাকে ধরব উড, উড, শুড, মাইট ইত্যাদি। যেমন আই done the work। তাহলে এখানে যেহেতু এখানে ভার্বের ভিত্তি ফর্ম আছে এজন্য এটা হবে হ্যাড। অথবা আমরা যদি এই না দেই শুধু ডি দিই তাহলে বোঝা যাবে যে এটা ডি দিয়ে হ্যাড হইছে। তবে হ্যাডেন্ট, হ্যাডেন্ট আই। আর যদি দেখি হি could go to madrasa। এরপরে won't he। আমরা ট্যাগ কোশ্চেন করলাম, ট্যাগ কোশ্চেনের আরো ডিটেইলস জানার জন্য আমাদেরকে একটু বইয়ের সঙ্গে দিতে হবে। এখানে আমি মূল টপিকগুলো বিষয়গুলো আলোচনা করেছি, বাকি অংশটা আমাদেরকে বই থেকে বা অন্য কোনো সোর্স থেকে আমাদেরকে সাহায্য নিতে হবে। তবে আমরা আজকে যা পড়লাম এগুলো মূলত ট্যাগ কোশ্চেন, ট্যাগ কোশ্চেন কাকে বলে, ট্যাগ কোশ্চেনের পড়ার রুলস এবং উদাহরণ সহ আমি এখানে ব্যাখ্যা করলাম। এরপর আমাদের এর বাইরে আরো কিছু টপিক রয়েছে, আমরা সেগুলো বই থেকে পড়ে নিব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাস শেষ করছি। আমি মোহাম্মদ ইয়াসিন হেলাল, ফরজুল ইসলাম আলী মাদ্রাসা, লালবাগ, ঢাকার ইংরেজি শিক্ষক। আমাদের মাদ্রাসার পক্ষ থেকে, সবার স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে যারা আমার ক্লাস দেখলেন এবং যারা শুনলেন, যারা সচেতন, তার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস দেখা হবে। আল্লাহ হাফেজ।